প্ল্যাঙ্ক প্রথম কনসেপ্ট দিলেন, দেখো প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি, ম্যাক্স প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরি ব্যাপারটা কি? কোয়ান্টাম কথাটার মানে কি? কোয়ান্টাম কথাটার মানে কি? এনার্জি প্যাকেট। কোয়ান্টাম মানে কোয়ান্টাম মানে এনার্জি প্যাকেট। দেখো কি বলতে চাইছে, মনে করো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে এনার্জি ক্যারিয়ার, ও এনার্জি বহন করে নিয়ে আসে, এনার্জি ক্যারি করে। তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এনার্জিটাকে কিভাবে নিয়ে আসে? তো এখানে প্ল্যাঙ্ক প্রথম একটা কনসেপ্ট দিলেন। প্ল্যাঙ্কের কনসেপ্ট ছিল যে এরা কন্টিনিউয়াসলি এনার্জি দেবে না। কিরকম? আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। এরকম মনে করো একটা জায়গায় বন্যা হয়েছে, সেই বন্যাতে প্রচুর লোক ধরো ঘর ছাড়া হয়ে আছে, আর সেখানে ধরো কোনো একটা স্বেচ্ছাসেবী সংস্থা খাবার বিলি করছে। তো খাবার তারা কিভাবে করেছে, তারা বিভিন্ন প্যাকেট প্যাকেট করে নিয়েছে খাবার। তা খাবারটা এখানে ধরো এনার্জি, তাহলে ধরো ওই এনার্জি খাবারটা ওরা যখন কাউকে দিচ্ছে, তখন ওরা পুরো প্যাকেটটাই তাদেরকে দিচ্ছে। যতটা প্যাকেট ওরা নিয়ে যাচ্ছে খাবারের, পুরো প্যাকেটটাই একজনকে দিয়ে দিচ্ছে। তাহলে ধরো কোনো একটা লোককে ও একটা প্যাকেট বা দুটো প্যাকেট বা তিনটে প্যাকেট এইভাবে এনার্জিটাকে দেবে। কিন্তু ও কখনো এরকম হবে না যে একজনকে একটা প্যাকেট দিল, আর একটা প্যাকেটের থেকে কিছুটা খুলে অন্য একটা এনার্জি অন্য প্যাকেটকে আরেকজনকে দিল, তাহলে সেই রকম জায়গাটা মনে করো করছে না। তাহলে এখানে কি হচ্ছে ব্যাপারটা, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখন এনার্জি ক্যারি করবে, মানে তুমি যখন হিট ফিল করছো, তখন এনার্জিটা তোমার কাছে আসছে, তখন এনার্জিটা তোমার কাছে কন্টিনিউয়াসলি আসছে না। এনার্জিটা কিভাবে আসছে তোমার কাছে? এনার্জিটা আসছে ইন আ ডিসক্রিট ওয়ে, আলাদা আলাদা প্যাকেট প্যাকেট করে এনার্জিটাকে পাঠানো হচ্ছে। তো প্রথম কনসেপ্ট তিনি দিলেন যে এখানে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা যাবে, এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা এইরকম একটা একটা করে এনার্জি প্যাকেট করে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা যাবে, এরকম এনার্জি প্যাকেট হিসেবে কনসিডার করলেন তিনি। যে এই এটাকে তিনি বললেন এনার্জি প্যাকেট। দেখো পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, এগুলোকে তিনি বলেন এনার্জি প্যাকেটস। এই এনার্জি প্যাকেট বা এটাকে বলা হতে পারে এনার্জি বান্ডেল, এনার্জি বান্ডেল, বা এটাকে বলা হবে এনার্জি কোয়ান্টাম, বা এটাকে বলা হবে ইন কেস অফ লাইট দিস ইজ কল্ড ফোটন। লাইটের জন্য এটাকে বলা হয় ফোটন। তাহলে ভালো করে খেয়াল করো কি হচ্ছে। তাহলে এনার্জি প্যাকেটস, এনার্জি বান্ডেল বা এনার্জি ফোটন বা ফোটন হিসেবে আমাদের ক্যারি করে এনার্জিগুলোকে দিয়ে দিচ্ছে। এই যে এনার্জিটাকে যে আমাদের প্যাকেট হিসেবে দিচ্ছে, এটাকে আমরা কখনো ডিসক্রিট আলাদাভাবে পেতে পারি না। আমাকে যদি কেউ এনার্জি দেয়, হয় ও আমাকে একটা ফোটন দেবে, বা দুটো ফোটন দেবে, বা তিনটে ফোটন দেবে, এরকম হবে। সবসময় ওরা এনার্জিটাকে যেভাবে ক্যারি করবে সেটা কোয়ান্টাইজড হবে। কোয়ান্টাইজড মানে কথাটা মানেই হচ্ছে এটা যে ওরা পূর্ণ সংখ্যার আকারে দেবে, কখনো আমাকে দেবে না যে 1.5 প্যাকেট, এরকম হবে না। হয় ও আমাকে একটা প্যাকেট দেবে বা দুটো প্যাকেট দেবে, 1.5 প্যাকেট কখনো দিতে পারবে না, এনার্জি প্যাকেট দিতে পারবে না। তো প্ল্যাঙ্ক যে প্রপোজালটা দিয়েছিলেন, প্ল্যাঙ্কের প্রপোজালটা হচ্ছে যে যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এনার্জি, আর এটাকে ফোটন বলছে। এবার ম্যাক্সওয়েল এই কি বলছে, প্ল্যাঙ্ক যে কনসেপ্টটা দিচ্ছেন ভালো করে শুনবে, এখানে পুরো গল্প, শুধু এই চ্যাপ্টারে এই যে এক একটা থিওরি, পুরো সায়েন্সের মানে আগের যা কনসেপ্ট ছিল সে পুরো কনসেপ্ট চেঞ্জ করে দিয়েছে। তোমরা জানো একটা সময় মানুষ ভাবতো যে বিজ্ঞানে আর আবিষ্কার করার মতো কিছু নেই। কেন? কারণ নিউটন যা থিওরি দিয়ে গেছে, পৃথিবীতে সমস্ত কিছু ওই থিওরি দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে। তো লোকজন সায়েন্স পড়া বাদ দিয়ে দিত। সায়েন্স আর লোকে বলতো সায়েন্স পড়ে কিছু লাভ নাই, কারণ নিউটন যা থিওরি দিয়ে দিয়েছে ওর বাইরে আর কিছু পড়া যাবে না। যেমন তোমাদের আমি বলি, তোমরা ডি ব্রগলির নাম শুনেছো। তো ডি ব্রগলি যখন পড়তে গেছে সায়েন্স, তো তখন তাকে বলা হচ্ছে যে তুমি সায়েন্স পড়ে কি করবে, সায়েন্স পড়ার দরকার নেই, তুমি যাও, তুমি ভালো পিয়ানো বাজাতে পারো, তুমি গান করো গিয়ে, তাও ফিউচার আছে। সায়েন্সে কোনো ফিউচার নেই, কারণ নিউটন যা আবিষ্কার করে দিয়েছে তারপরে আর কোনো কিছু আমরা আর করতে পারবো না।
কিন্তু প্রথম এই জায়গাগুলোতে সেগুলো ব্রেক থ্রু হলো। এই জায়গাগুলো এক একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কনসেপ্ট যেগুলো দেওয়া হলো প্ল্যাঙ্ক, ম্যাক্সওয়েল, এরা যে যে কনসেপ্টগুলোকে দিলেন এগুলো কিন্তু নতুন করে ডিফাইন করলো সায়েন্সটাকে, আবার নতুন কাজ শুরু হলো। দেখো এখানে প্ল্যাঙ্ক কি বলছে, প্ল্যাঙ্ক বলছেন যে এনার্জি যেটা ক্যারি করবে কোনো একটা ফোটন, এনার্জি ক্যারিড বাই ইচ ফোটন, ওটাকে বলা হয় কোয়ান্টা। ঠিক আছে, আমরা কোয়ান্টা বলবো। ফোটন শুধু লাইটের জন্য, অন্য সময় এটাকে বলবো আমরা কোয়ান্টা। তাহলে এনার্জি ক্যারিড বাই ইচ কোয়ান্টা ইজ proportional to the frequency of electromagnetic wave। যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যা ফ্রিকোয়েন্সি হবে তার এনার্জি, ইচ প্যাকেটের এনার্জি ওই ফ্রিকোয়েন্সির সঙ্গে প্রপোর্শনাল হবে। তাহলে এনার্জি অফ ইচ কোয়ান্টা ইজ প্রপোর্শনাল টু নিউ, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন করছি যে এনার্জি অফ ইচ কোয়ান্টা ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তাহলে এইচ হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এবং প্ল্যাঙ্ক এই কনস্ট্যান্টটা ক্যালকুলেটও করে দিয়েছিলেন যে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড হচ্ছে এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু। এবার দেখো, তাহলে নিউ জানি, তাহলে ইচ কোয়ান্টা, প্রত্যেকটা কোয়ান্টার মধ্যে এতটা এনার্জি, মানে এক একটা প্যাকেটে এনার্জি, প্যাকেটের মধ্যে কতটা করে এনার্জি আছে, এবং রেডিয়েশনটা প্যাকেটের থ্রুতে যাচ্ছে, এনার্জি প্যাকেটের থ্রুতে যাচ্ছে। তাহলে এখানে রেডিয়েশনটাকে এবার নিউ মানে আমরা পেয়ে গেছিলাম যে এই সি বাই ল্যামডা, তাহলে এটাকে আমরা এই সি বাই ল্যামডা ইকুয়াল টু এনার্জি আমরা বলতে পারি। তাহলে এটা যে কোনো ওয়েভের জন্য অ্যাপ্লিকেবল হবে, যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য অ্যাপ্লিকেবল হবে। এটা প্রথম আমরা কনসেপ্ট পেলাম, যে কনসেপ্টটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটা কনসেপ্ট। আবার দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট কোথায়, এখানে প্ল্যাঙ্ক এরকম কনসেপ্ট দিচ্ছেন, ওইদিকে আইনস্টাইন আবার অন্য একটা কনসেপ্ট দিচ্ছেন, যে এনার্জির সঙ্গে তিনি মাসের একটা রিলেশন তিনি জোর করে দিয়েছেন, সেটা আইনস্টাইন থিওরি অফ, মানে চতুর্দিকে কাজ হচ্ছে তখন আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি। আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইন আবার এখান থেকে থিওরি দিচ্ছে যে এনার্জি যেটা হবে সেটা হবে mc স্কোয়ারের সঙ্গে সমান, মাস ইন্টু ভেলোসিটি অফ লাইট mc স্কোয়ারের সঙ্গে সমান। এটা হচ্ছে এনার্জি মাস রিলেশনশিপ অফ আইনস্টাইন। আইনস্টাইন আবার এই কনসেপ্টটা বলছেন। আবার এইদিকে দেখো কোয়ান্টার ক্ষেত্রে, কোয়ান্টার তো কোনো মাসই নেই, তাহলে তার এনার্জি তো আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারছি না। ভালো করে শোনো, কোয়ান্টার তো মাস নেই, কোয়ান্টা তো ফোটন, ফোটনের তো মাস নেই, মাসলেস ওটা। তাহলে ওখানে তো মাস যদি না থাকে, তাহলে আইনস্টাইন থিওরি থেকে আমরা তাহলে কিভাবে এনার্জি ক্যালকুলেট করব? ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো শুরু হলো কাজ। এবার দেখো আরো কনসেপ্ট আমি তোমাদেরকে বলছি, এই জায়গাগুলো আগে একটুখানি ক্লিয়ার করতে হবে, তারপরে আমরা ধীরে ধীরে জায়গাগুলোতে যাব। প্ল্যাঙ্ক আবার কি বলছেন দেখো, প্ল্যাঙ্কের কথা আরো কয়েকটা কথা, ইম্পর্টেন্ট কথা আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থেকে আরো কয়েকটা কথা আমরা এখানে লিখে রাখি। প্ল্যাঙ্ক আরো বলছেন যে এনার্জি যদি কোথাও থেকে এমিট হয় অ্যাজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অথবা কোথাও যদি এনার্জি অ্যাবজর্ব হয় অ্যাজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে তারা সবসময় ইন্টিগ্রাল মাল্টিপল অফ এইচ নিউ হবে, মানে এক একটা ফোটনের এনার্জির ইন্টিগ্রাল মাল্টিপল হবে। তাহলে এনার্জি emitted or absorbed by a body, যে কোনো বডি থেকে এনার্জি রিলিজ হোক বা এনার্জি অ্যাবজর্ব হোক, is always an integral multiple of h nu। তার মানে ধরো আমার সূর্য থেকে লাইট আসছে, লাইট মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাহলে এই রেডিয়েশনটা যখন আসছে তখন যে এনার্জিটা আমি পাবো, টোটাল এনার্জি যেটা পাবো সেটা হবে n ইন্টু এইচ নিউ।
আর এন কি হবে, সবসময় পূর্ণ সংখ্যা হবে, এন হবে 1 2 3 4 এরকম হবে। এমন হবে না যে 1.5 এইচ নিউ এনার্জি আমি পেয়ে গেলাম। যদি সূর্যের থেকে আমি রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করি, তাহলে যতটা অ্যাবজর্ব করব ততটা এন ইন্টু এইচ নিউ, এন হবে পূর্ণ সংখ্যা সবসময়, এন এইচ নিউ এর সঙ্গে কিন্তু সমান হবে। এটা কখনোই ওর থেকে আলাদা হবে না। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এটা এই কনসেপ্টটা হচ্ছে প্রথম আমাদের দিলেন কে, প্রথম দিলেন হচ্ছে প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্কের আমরা এটাকে বলছি প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি বা প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। এবার দেখো এই জায়গাগুলো প্ল্যাঙ্ক কোথা থেকে, এই ইকুয়েশনগুলোতে প্ল্যাঙ্ক কোথা থেকে এলেন সেটা আগে বুঝতে হবে। প্ল্যাঙ্ক কি করে বুঝলেন যে এইরকম হবে? আমাদের কাছে এরকম একটা কয়েকটা কনসেপ্ট আছে, দুটো কনসেপ্ট। একটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। দেখো ব্ল্যাক বডি রেডিয়েশন, ব্ল্যাক বডি রেডিয়েশন, ব্ল্যাক বডি রেডিয়েশনটা কি? দেখো ব্ল্যাক বডি বলতে আমরা বুঝবো যে একটা পারফেক্ট ব্ল্যাক বডি কি হবে। দেখো বই থেকে কিন্তু জিনিসগুলো তোমরা ভালো করে রিডিং করবে, কথাগুলো বুঝতে পারা খুবই মুশকিল। আইনস্টাইন বলেছিলেন ওই সময়, দেখো পারফেক্ট ব্ল্যাক বডি, পারফেক্ট ব্ল্যাক বডি বলতে কি বুঝছি আমরা? এই জায়গাগুলো আমি বলছি যে আইনস্টাইন ওই সময় বলেছিলেন যে নো বডি আন্ডারস্ট্যান্ড কোয়ান্টাম মেকানিক্স। আইনস্টাইন একটা কোট বলেছিলেন যে নো বডি আন্ডারস্ট্যান্ড কোয়ান্টাম মেকানিক্স। এটা আমরা কোয়ান্টাম মেকানিক্স পড়ছি, ঠিক আছে, যে আইনস্টাইন এটা বলেছিলেন, কিন্তু এটা বুঝতে হবে আমাদেরকে। তো পারফেক্ট ব্ল্যাক বডি ক্যান অ্যাবজর্ব 100% অফ এনার্জি or radiation, যেটা আমরা ওখানে ইনসিডেন্ট হবে, ইনসিডেন্ট অন ইট। মানে একটা পারফেক্ট ব্ল্যাক বডি সেটা হবে যেটা কি করবে, সব এনার্জিকে অ্যাবজর্ব করে নেবে। তো আমরা এরকম একটা পারফেক্ট ব্ল্যাক বডি কল্পনা করতে পারি এরকম করে। দেখো যে এরকম একটা ব্ল্যাক একটা কনসিডার করলাম, যার এখানে একটা ছোট্ট স্মল একটা হোল থাকবে, আর এই জায়গাতে এরকম একটা উঁচু অংশ থাকবে, ঠিক আছে, মিরর টাইপের থাকবে আর কি। এখান থেকে রেডিয়েশনটা যেই যাবে, রেডিয়েশনটা এখানে গিয়ে এরকম ডেভিয়েট হবে। ডেভিয়েট হওয়ার পর এটা বারবার এখানে কি হবে, রিফ্লেক্ট হতে থাকবে। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে যা এনার্জিটা আসবে সেই এনার্জিটা একবার যদি এর মধ্যে এন্টার করে, তাহলে এই এর মধ্যে থেকে আর কোনো রকম এনার্জি মানে বাইরে বেরিয়ে যাবে না। তাহলে আমরা কি বলতে পারি যে একটা পারফেক্ট ব্লাড বডি হচ্ছে যে সব ধরনের ওয়েভলেন্থকে কি করবে, অ্যাবজর্ব করবে। তার মানে হচ্ছে যে ইট অ্যাবজর্ব অল দ্য ওয়েভলেন্থ। এরকম আমরা বানানোর চেষ্টা করেছি পারফেক্ট ব্ল্যাক বডি, অল দ্য ওয়েভলেন্থকে এটা অ্যাবজর্ব করবে, এবং এরা সব ধরনের ওয়েভলেন্থকে এমিট করতে পারে। তাহলে অ্যাট হায়ার টেম্পারেচার it will emit all the wavelength, যতগুলো এনার্জি সম্ভব সব ওয়েভলেন্থকে কি করতে পারে, এরা এমিট করতে পারে। এটাকে বলবো আমরা ব্ল্যাক বডি। এবার ভালো করে শোনো কি বলছি ব্যাপারটা। ধরো আমরা রান্না করছি, তোমরা অনেকে রান্না করো, তাহলে ধরো রান্না করছো, রান্না করার সময় তুমি ধরো একটা মেটালের একটা কোনো একটা পাত্র ধরো তুমি হিট করছো, তো আগুনে পোড়াচ্ছ, হিট করছো। তাহলে হিট করার মানে কি, তুমি ওর মধ্যে এনার্জি দিচ্ছ, এনার্জি দিচ্ছ, এনার্জি দিচ্ছ, কন্টিনিউয়াসলি তুমি এনার্জি দিয়ে যাচ্ছ, তাই না? তাহলে যত তুমি হিট করতে থাকবে তত তো ওর এনার্জি ও অ্যাবজর্ব করতে থাকবে, এনার্জি অ্যাবজর্ব করতে থাকবে, এবং এনার্জি আস্তে আস্তে ইনক্রিজ করবে। তাহলে আমরা যদি
এরকম একটা প্লট বানাই, ভালো করে শুনবে কি বলতে চাইছি, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই জায়গাটাকেই আমরা যখন ব্যাখ্যা করতে পারছিলাম না, তখনই কোয়ান্টাম মেকানিক্সের কনসেপ্টটা আমাদের কাছে এসেছে। তাহলে মনে করো ওয়েভলেন্থ এইদিকে আমরা প্লট করছি, ওয়েভলেন্থ ল্যামডা, আর এইদিকে মনে করো আমরা ইন্টেন্সিটি ক্যালকুলেট করছি, ইন্টেন্সিটি প্লট করছি। তাহলে তুমি যত হিট করবে মেটালের সেই পাত্রটাকে যত হিট করবে, তত তার মধ্যে এনার্জি কি হবে, এনার্জি ইনক্রিজ করবে। তাহলে মানে মনে করো আমি হিট করেই যাচ্ছি, সারাদিন ধরে হিট করছি, তাহলে সারাদিন হিট করলেও প্রচুর এনার্জি অ্যাবজর্ব করবে। যদি ওটা একটা ব্ল্যাক বডি আমরা কনসিডার করি, তাহলে প্রচুর পরিমাণে এনার্জি কিন্তু অ্যাবজর্ব করবে। কন্টিনিউয়াসলি তুমি এনার্জি দিয়ে যাচ্ছ, তার মানে ওর ওয়েভলেন্থ এরকম করে আমি দেখবো যে ইন্টেন্সিটি যেটা হবে সেটা এরকম হবে, ইন্টেন্সিটি ইনক্রিজ করতে থাকবে। তাহলে যত এনার্জি পাবে তত ইন্টেন্সিটি ইনক্রিজ করবে। আর কোন এনার্জিটা বেশি পরিমাণে থাকবে, যার ওয়েভলেন্থ কম। যে ওয়েভলেন্থটা কম সেটা সবচেয়ে বেশি পরিমাণে থাকবে। আর বেশি পরিমাণে ওয়েভলেন্থ কম মানে এনার্জি সবচেয়ে বেশি। ওয়েভলেন্থ কম মানে কি, এনার্জি বেশি। আমার এনার্জির ইকুয়েশনটা কি ছিল, hc/λ। তার মানে এনার্জি যদি কম হয়, এই ওয়েভলেন্থ যদি কম হয়, তাহলে এনার্জি বেশি হবে। তাহলে যত আমি হিট করতে থাকবো, তত যে ইন্টেন্সিটিটা, যে রেডিয়েশনটা আমরা দেব, সেই রেডিয়েশনটা কিন্তু ওখান থেকে যেটা বেরোবে, সেই রেডিয়েশনটা এনার্জি বেশি থাকবে। ভালো করে বুঝবে এই জায়গাটা। তাহলে একটা সময় তো এরকম হওয়ার কথা যে তুমি রান্না করতে করতে একটা সময় এত হাই এনার্জি ওখান থেকে রেডিয়েট হলো যে আশেপাশে যা কিছু আছে সবকিছু ধ্বংস হয়ে গেল। হতে পারে না? কি বললাম বুঝতে পেরেছো? মনে করো তুমি যে পাত্রটাতে হিট করছো, এই পাত্রটা তো এনার্জি আস্তে আস্তে ইনক্রিজ করছে, তার মানে এবার রেডিয়েশন দিচ্ছে তো চতুর্দিকে। তুমি ওখানে যাবে, পাত্রের পাশে গিয়ে হাত দিয়ে দেখবে যে তুমি রেডিয়েশন অনুভব করছো, ফিল করছো রেডিয়েশনটাকে। তার মানে একে তুমি যত নিচের দিক থেকে হিট করতে থাকবে, তত এর এনার্জি, এখানকার পার্টিকেল গুলোর এনার্জি ইনক্রিজ করবে, অ্যাটম গুলোর এনার্জি ইনক্রিজ করবে, এবং অ্যাটম গুলো তত রেডিয়েশন দিতে থাকবে, তত রেডিয়েশন সাথে থাকবে। তাহলে একটা সময় তো এরকম হওয়া উচিত যে তুমি হিট করছো আর ওখান থেকে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন বেরোচ্ছে, যেটা আশেপাশে সবকিছুকে ধ্বংস করে দেবে, সমস্ত প্রাণী, সমস্ত কিছু যা আছে, জীব আছে, সবকিছুকে ধ্বংস করে দেবে রেডিয়েশন। তাহলে তুমি রান্না করতে করতে হঠাৎ করে দেখা গেল একটা টেম্পারেচারে গিয়ে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন বেরোতে শুরু করেছে, কিন্তু বাস্তবে সেটা হয় না। তার মানে আমাদের এই যে যদি এরকম হতো, তাহলে আমরা ওটাকে বলতাম আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি, আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। কিন্তু আমরা বাস্তবে দেখি যে এরকম ঘটনা কিন্তু ঘটে না। আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি কিন্তু আমরা দেখলাম যতই হিট করি না কেন, রেডিয়েশন কিন্তু আমার ওই রকম হয় না যে আমরা একটা হাই ইন্টেন্সিটিতে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন কিন্তু ওখান থেকে বেরোয় না। তার মানেটা কি? তার মানে এই প্লটটা এরকম হবে না। এই প্লটটা কিরকম হবে? এই প্লটটা হবে এইরকম। এইটা হচ্ছে অ্যাকচুয়াল প্লট। আমার এটা ছিল কি, এটা ছিল এক্সপেক্টেড, আর এটা হলেই আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি হতো। কিন্তু যেহেতু আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি হচ্ছে না, তার মানে এখানে দেখো কি বলছি, যে ওয়েভলেন্থের, যার ওয়েভলেন্থ কম তার ইন্টেন্সিটিও কম। তাহলে সেই ওয়েভলেন্থটা যেটা আল্ট্রাভায়োলেট, সেটা এত সামান্য পরিমাণে ওখান থেকে আসছে, যেটা আমাদের আশেপাশে কোনো কিছুকে অতটা বেশি করতে পারছে না, এফেক্টেড করতে পারছে না। তার মানে যার ওয়েভলেন্থ কম মানে এনার্জি বেশি, তাহলে যার এনার্জি বেশি তার ইন্টেন্সিটি কম, আর যার এনার্জি কম তার ইন্টেন্সিটি বেশি। এইরকম একটা ঘটনা ঘটছে, বুঝতে পেরেছো কি? আর এইরকম একটা জায়গাতে, বলো। বলছি আরেকবারে কি বললেন, আমি শুনতে পাইনি। যার ইন্টেন্সিটি কম, মানে যার ওয়েভলেন্থ কম, যে এই ওয়েভলেন্থ তো এইদিকে প্লট করছে, তাহলে ওয়েভলেন্থ যার কম হচ্ছে তার ইন্টেন্সিটিও কম হচ্ছে। আর ওয়েভলেন্থ কম কোন লাইটগুলোর, যে লাইটের এনার্জি বেশি বা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি বেশি। তাহলে ওখান থেকে যতগুলো এনার্জি বেরোবে, যতগুলো রেডিয়েশন বেরোবে, তোমার এই পাত্রটা থেকে যতগুলো রেডিয়েশন বেরোবে, প্রত্যেকটা রেডিয়েশনের মধ্যে
সেই রেডিয়েশনটা কম পরিমাণে থাকবে যে রেডিয়েশনটা এনার্জি বেশি, সেই রেডিয়েশনটা কম পরিমাণে থাকবে যে রেডিয়েশনটার এনার্জি বেশি। ঠিক আছে, তাহলে এইরকম ডিস্ট্রিবিউশন হবে। তাহলে এইরকম ডিস্ট্রিবিউশন তোমরা আর কোথায় দেখেছো বলো? এইরকম কার্ভ আর কোথায় দেখেছো? এরকম কার্ভ তোমরা আর কোথায় দেখেছো মনে আছে? সেই ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কার্ভে, গ্যাসের ক্ষেত্রে ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কার্ভে এটা দেখেছো। তাহলে এই রকমের ডিস্ট্রিবিউশন পসিবল হবে, এই রকমের ডিস্ট্রিবিউশন পসিবল হবে যদি এই যে এনার্জিটা এরা যদি প্যাকেট হিসেবে থাকে, তাহলে এদেরকে আমরা পার্টিকেল হিসেবে যদি কনসিডার করি, ওয়েভ এটাকে যদি আমরা পার্টিকেল হিসেবে কনসিডার করি, তবেই আমরা এই ধরনের প্লট করতে পারবো, তার না হলে পারবো না। তার মানে আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশনে আমরা বলছি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বিহেভস লাইক পার্টিকেল। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা বিহেভস লাইক পার্টিকেল। তাহলে এটা ওয়েভের মতো আচরণই করছে না, এটা পার্টিকেলের মতো আচরণ করছে। তাহলে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই ব্ল্যাক বডি রেডিয়েশনটা কি প্রমাণ করে? ব্ল্যাক বডি রেডিয়েশনটা প্রমাণ করে যে ওয়েভলেন্থ, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইট হ্যাজ সাম পার্টিকেল নেচার, ইট হ্যাজ সাম পার্টিকেল নেচার। আবার ওটাকে আমরা আগে আবার ওয়েভ হিসেবে কনসিডার করেছি। তার মানে ওয়েভ আর পার্টিকেল এই দুটো নেচারই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে আছে, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি ডুয়াল নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ডুয়াল নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের দুই ধরনেরই নেচার পাওয়া যাবে, একটা হচ্ছে তার পার্টিকেল নেচার, আর একটা হচ্ছে তার ওয়েভ নেচার। ওয়েভ নেচার তো এর আগে আমরা দেখতেই পাবো, রিফ্লেকশন হবে, ডিফ্লেকশন হবে, এইসব রিফ্লেক্টেড হবে, ট্রান্সমিটেড হবে, এগুলো তো ওয়েভ নেচার। কিন্তু এই যে ব্ল্যাক বডি রেডিয়েশনটা, যেখানে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফিটা হচ্ছে না, এটা প্রমাণ করে যে এটার ক্ষেত্রে ওয়েভলেন্থ এটা পার্টিকেল নেচারের মতো আচরণ করছে। যদি পার্টিকেল হিসেবে আমরা এটাকে কনসিডার না করতাম, তাহলে এটাকে কখনোই আমরা এক্সপ্লেইন করতে পারতাম না। এবার দেখো, এটা একটা পার্টিকুলার টেম্পারেচারে, মনে করো T1। এবার যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি, তাহলে এটা এরকম হয়। আরো টেম্পারেচার ইনক্রিজ করবে, আরো এটা এরকম হবে। প্লট এরকম আসবে তোমাদের যে T1, T2, T3। তাহলে এটা T2, এটা T3। তাহলে হচ্ছে T3 টা হচ্ছে হায়ার দেন T2 দেন T1। যত টেম্পারেচার ইনক্রিজ করবে তত এরকম হবে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, ওয়েভলেন্থ আস্তে আস্তে কি হচ্ছে, কমের দিকে যাচ্ছে। দেখো ওয়েভলেন্থ আস্তে আস্তে কি হচ্ছে, ম্যাক্সিমাম যে ইন্টেন্সিটিটা, সেই ইন্টেন্সিটিটা কিন্তু, এটা কিন্তু ম্যাক্সিমাম, যে কোন ওয়েভলেন্থটা ম্যাক্সিমাম আসছে। তাহলে এটা λ1, এটা λ2, এটা λ3। তাহলে λ3 ওয়েভলেন্থটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে দেখা যাচ্ছে। এই জন্যে যখন আমরা একটা লোহার বলকে হিট করব, ধরো তুমি একটা লোহার বলকে হিট করছো, প্রথমে এটা থাকবে রেড। যেই রেড থাকবে, তুমি আরো হিট করবে, আরো হিট করবে, একটা সময় পর দেখবে যে এই রেডটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে ইয়েলো। তারপর আরো হিট করবে, দেখবে এটা হয়ে যাচ্ছে ব্লু। কেন হচ্ছে এটা? কারণ যত তুমি টেম্পারেচার ইনক্রিজ করছো, তত সেই এনার্জিটাই বেশি এমিট হচ্ছে যার ওয়েভলেন্থ কম। তাহলে প্রথমে রেড হতো, তাহলে রেডের ওয়েভলেন্থ বেশি। তারপরে তুমি টেম্পারেচার ইনক্রিজ করছো, ইয়েলো হতে গেল, ইয়েলোর ওয়েভলেন্থ একটু কম, মানে এনার্জি একটু বেশি, তখন ইয়েলো লাইট তোমাকে দেখাচ্ছে। তারপরে তুমি আরো হিট করছো, তখন এটা হয়ে যাচ্ছে ব্লু কালারের। তাহলে ব্লু কালার যখন হচ্ছে, তখন তোমার কি হচ্ছে, আরো ওয়েভলেন্থ কমে যাচ্ছে, আরো এনার্জি বেশি হয়ে যাচ্ছে। তাহলে একটা লোহার বলকে যদি আমরা হিট করি ডিফারেন্ট টেম্পারেচারে, তাহলে ওর কালার কেন চেঞ্জ হয়, এটা কিন্তু ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে আমরা এক্সপ্লেইন করতে পারি।